আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির 5 নম্বর ক্লাস, কম্বাইন্ড মিন এবং কারেক্ট মিন। এই টাইপের কিছু কোয়েশ্চেন বি পার্টে আসতে পারে, সি পার্টেও আসতে পারে। তাইলে কিছু বুট কোয়েশ্চেন দেখবো আমরা, কম্বাইন্ড মিন কারেক্ট মিন কীভাবে হয়, এবং এই বিষয়গুলো একদম সিম্পল। এগুলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির খুঁটিনাটি বিষয়। এগুলো যদি একটু অ্যানালাইসিস করে ফেলি বা স্টাডি করে ফেলি, তাহলে আসলেও যাতে কোনো ঝামেলা না হয় সেভাবেই আমরা টেক আপ করবো। এবার খেয়াল করেন, কম্বাইন্ড মিন মানে হচ্ছে টুগেদার, একসাথে, অর্থাৎ দুইটা মিন একসাথে কম্বাইন করা। তাহলে এটাকে এক্স বার 1 2 বলা হবে, বা এ বিও বলতে পারবেন। তাহলে এক্স বার এ অর্থাৎ ফার্স্ট মিন n1 নাম্বার, এক্স বার 2 সেকেন্ড মিন n2 নাম্বার, n1 প্লাস n2। তাহলে কম্বাইন্ড মিনটা কীরকম হইতে পারে দেখেন, দ্য মিন ওয়েজেস অফ 60 ওয়ার্কার, 60 জন ওয়ার্কারের মিন ওয়েজেস ওয়ার্কিং, তারা কাজ করে মর্নিং শিফটে, হচ্ছে 40। তার মানে 60 জন লোকের অ্যাভারেজ মিন হচ্ছে 40। আর দ্য মিন ওয়েজেস অফ 40 ওয়ার্কার, 40 জন ওয়ার্কারের ইভিনিং শিফটে যারা কাজ করে তাদের মিন হচ্ছে 35। ফাইন্ড দ্য কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মানে হচ্ছে একসাথে 100 জন, অর্থাৎ 60 জন আর 40 জন, 100 জন ওয়ার্কারের মিন কত হতে পারে। তাহলে আমাকে কী কী দেওয়া আছে, একটা এক্সপার্ট দেওয়া আছে, মিন অফ 60 ওয়ার্কার হচ্ছে 40, আর একটা এক্সপার্ট 2 মিন অফ 40 ওয়ার্কার হচ্ছে 35, n1 মানে হচ্ছে 60 জন, n2 মানে হচ্ছে 40 জন। তাহলে কম্বাইন্ড মিন এক্স বার 1 2, এক্স বার 1 n1 প্লাস এক্স বার 2 n2 ডিভাইড বাই n1 n2। তাহলে এক্স বার 1 হচ্ছে 40 ইন্টু হচ্ছে n1 হচ্ছে 60 প্লাস এক্স বার 2 হচ্ছে 35 ইন্টু n2 হচ্ছে 40 ডিভাইডেড বাই n1 মানে হচ্ছে 60 প্লাস 40। ক্যালকুলেশন করে আপনারা টোটালি কমপ্লিটলি মিন পেয়ে যাবেন। মিন হবে 38। ক্যালকুলেশনটা করে আপনি দেখবেন, চেষ্টা করবেন। এটা হচ্ছে কম্বাইন্ড মিন। এবার এই টাইপের কিছু কোয়েশ্চেন এবং কারেক্ট মিন কীভাবে সংশোধন করা হবে, এই টাইপের কিছু কোয়েশ্চেন আমরা দেখব। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি 1 নম্বর ক্লাস, এবং এটা হচ্ছে ফাইনাল ক্লাস। এর বাইরে যদি কোনো কিছু লাগে সেটা আমি আপনাদেরকে ভিডিও লেকচার করে দিয়ে দিব ইনশাল্লাহ। এবার দেখি কম্বাইন্ড মিনের আর কিছু ম্যাথ যেগুলো বুট কোয়েশ্চেন হয়েছে। এইবার এটা খেয়াল করি, দ্য মেন ওয়েজেস অফ 100 ওয়ার্কার ইজ এ ফ্যাক্টরি। টোটাল 100 জন ওয়ার্কারের মিন রানিং টু শিফট 60 অ্যান্ড 40 ওয়ার্কার্স রেসপেক্টিভলি ইজ 38। অর্থাৎ দ্য মিন ওয়েজেস 100 ওয়ার্কারের মিন হচ্ছে 38। 100 ওয়ার্কার কীভাবে হয়েছে, দুইটা শিফটে, একটা হচ্ছে 40 আর একটা শিফটে কাজ করে 60 জন, আর একটা শিফটে কাজ করে 40 জন। দ্য মিন ওয়েজেস অফ 60 লেবার্স ওয়ার্কিং ইন দ্য মর্নিং শিফট ইজ 40। মর্নিং শিফটে যে 60 জন লোক কাজ করে তাদের অ্যাভারেজ মিন হচ্ছে 40। ফাইন্ড দ্য মিন ওয়েজেস অফ 40 ওয়ার্কার্স। 40 ওয়ার্কার্সের মিন ওয়েজেসটা বের করতে হবে যারা ইভিনিং শিফটে কাজ করে। তাহলে এখানে একটা ফ্যাক্টরিতে দুইটা শিফটে কাজ হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে ইভিনিং শিফট। মর্নিং শিফটে 60 জন কাজ করে, ইভিনিং শিফটে 40 জন কাজ করে। টোটাল 100 জন ওয়ার্কারের মিন দিয়েছে 38। তাহলে আমরা কম্বাইন্ড মিনের সূত্র জানি এক্স বার 1 2, এখানে 1 2 লেখে না ওরা ভুলে, আপনারা এক্স বার 1 2 লিখে দিবেন। এক্স বার 1 2 ইকুয়ালটা আমরা জানি এক্স বার 1 n1 প্লাস এক্স বার 2 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। n1 প্লাস n2 সূত্রটা ওরা ঠিকমতো লেখেনি, আপনারা ঠিকমতো লিখে দিবেন n1 প্লাস n2। তাইলে আমাকে এক্স বার 1 দেওয়া আছে হচ্ছে এক্স বার 1 দেওয়া হচ্ছে 40, এক্স বার 2টা দেওয়া নাই, অর্থাৎ 60 জন ওয়ার্কার, n1 হচ্ছে 60 জন ওয়ার্কার, 60 জন ওয়ার্কারের মিন দেওয়া আছে 40, আর এক্স বার 2টা দেওয়া নাই, তবে n2টা দেওয়া আছে হচ্ছে কত 40, আর টোটাল এক্স বার 1 2 দেওয়া আছে 38। টোটাল এক্স বার 1 2 দেওয়া আছে 38। এবার আমরা বসিয়ে ক্যালকুলেট করলেই আমরা এক্স বার 2টা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে ওই আমি যে একটু আগে অঙ্কটা ঘুরিয়েছি ওখান থেকে ঘোরাই করলে আপনি করতে পারবেন, আপনারা আপনার মতোই করবেন। এবার আরেকটা ম্যাথ দেখি। আমি যেভাবে বলেছিলাম ওই ম্যাথটা এখানে সেভাবে করা আছে। 140 জন এবং 60 জন ওয়ার্কারের টোটাল অ্যাভারেজ মিন হচ্ছে 38। তাহলে n1 হচ্ছে 60, n2 হচ্ছে 40, এক্স বার 1 2 দেওয়া আছে 38, এক্স বার 1 হচ্ছে 41, বাট এক্স বার 2 নাই। তাই ঠিক এই ক্যালকুলেশনটা এভাবে করে আপনি এক্স বার 1 2 থেকে আপনি এক্স বার 2টা ফাইন্ডিংস করবেন। এটাই হচ্ছে অ্যাকুরেট ম্যাথ, এভাবেই করবেন। ঠিক একই স্টাইলে আরেকটা ম্যাথ, দ্য মিন মার্কস অফ 100 গার্লস ইজ 55। 100 গার্লের মিন হচ্ছে 55, কম্বাইন্ড মিন হচ্ছে 58। হোয়াট ইজ দ্য মেন মার্কস অফ 150 বয়েজ। তাইলে এই ম্যাথটা একটু খেয়াল করেন, আমরা ধরেছি বয়েজ হচ্ছে এ আর গার্লস হচ্ছে বি।
তাইলে আমাকে এক্স বার বি দেওয়া আছে 55, এন এ হচ্ছে 150, এন বি হচ্ছে 100। তাইলে 100 জন গার্লসের 100 গার্লসের আমার এক্স বার বি দেওয়া আছে 55, আবার কম্বাইন্ড অর্থাৎ এ বি একসাথে দেওয়া আছে 58, বাট এক্স বার বি কম্বাইন্ড মিন দেওয়া আছে কম্বাইন্ড মিন অর্থাৎ এ বি দেওয়া আছে এক্স বার এ বি দেওয়া আছে 58, বাট 150 জন বয়েজের মিন কত সেটা দেওয়া নাই। তাহলে আমরা জানি এক্স বার এ বি ইকুয়াল টু এক্স বার এ এন এ প্লাস এক্স বার বি এন বি ডিভাইড বাই এন এ প্লাস এন বি। তাহলে এক্স বার এ বি দেওয়া আছে 58, এক্স বার এ দেওয়া নাই 150 জন, এন এ দেওয়া আছে, বাট এক্স বার বি দেওয়া আছে আর এন বি দেওয়া আছে। তাহলে এইভাবে এক্স বার বিটা এক্স বার এটা এখান থেকে বাইর করা যাবে, অর্থাৎ 150 জনের মার্কস হচ্ছে 60। এরপরে আমরা একটু কারেক্ট এইবার খেয়াল করি, এই ম্যাথটা একটু খেয়াল করি। এটা হচ্ছে কারেক্ট ম্যাথ। দ্য মিন অফ 200 ওয়াজ 50, অর্থাৎ 200টা অবজারভেশনের মিন হচ্ছে 50। লেটার অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দুইটা অবজারভেশন রংলি রিড 92 অ্যান্ড 8। দুইটা অবজারভেশন লেখা হয়েছে 92 এবং 8, ইন স্টেট অফ লেখার কথা ছিল 192 এবং 88, অর্থাৎ রাইট ভ্যালু হচ্ছে 192 এবং 88 লেখার কথা, কিন্তু লিখে ফেলেছে 92 আর অনলি 88, যেখানে কিনা মিন বের হয়েছে 50। তাহলে আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট মিন। তাহলে আমাকে দেওয়া আছে গিভেন এক্স বার দেওয়া আছে 50, অর্থাৎ মিন হচ্ছে 50 আর নাম্বার হচ্ছে অবজারভেশন হচ্ছে 200টা। তাহলে আমরা জানি এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইড বাই এন। তাহলে আমরা এখান থেকে সামেশন এক্স বের করে নিয়েছি, অর্থাৎ টোটাল যোগফল। তাহলে সামেশন এক্স 10,000 যেটা বের হয়েছে এখানে ভুল হচ্ছে। ভুল কেন? এর ভিতরে অন্তর্ভুক্ত আছে 92 এবং 8, যেটা ভুল লেখা হয়েছে, যেটা লেখার কথা ছিল 192 এবং 88। এবার আমরা কারেক্ট সামেশন এক্স বের করব। তাহলে ইনকারেক্ট সামেশন এক্স প্লাস কারেক্ট আইটেম মাইনাস রং আইটেম, অর্থাৎ যেটা শুদ্ধ হবে সেটা যোগ করব, যেটা ভুল হবে সেটা বিয়োগ করব। তাহলে শুদ্ধগুলো যোগ করলাম, যেটা ভুল করেছি সেটা বিয়োগ করলাম। তাহলে সামেশন এক্স পেয়েছি 10,190। এবার আমরা যেহেতু এটা কারেক্ট সামেশন এক্স হয়েছে, এবার এটাকে আমি এন দিয়ে ভাগ করলে কারেক্ট মিন পাওয়া যাবে। এভাবে কারেক্ট মিন হচ্ছে 50.95। তাহলে এটা হচ্ছে কারেক্ট ইনকারেক্টের ম্যাথ। এই টাইপের যতগুলো ম্যাথ আছে একটু করে ফেলবেন, এগুলো বি পার্টে আসে অনেক সময়, জেনে রাখাও ভালো। এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ম্যাথটা একটু খেয়াল করি। The following table are given daily wages distribution of employee of a commercial organizations. Daily wages 300 থেকে 350, এরপরে 350 থেকে 400 না হয়ে 450 হয়েছে, এরপরে 450 থেকে 500, এরপরে 500 থেকে 550 না হয়ে 600, এরপরে 600 থেকে 650। নাম্বার অফ এমপ্লয়ি 25, 35, 57, 60, 23। তাহলে এই যে ক্লাসের নেচার, এই ক্লাসের নেচারে দেখা যাচ্ছে এটা হচ্ছে আনইকুয়াল ক্লাস, একটা ম্যাথ। এখান থেকে আজকে দুইটা জিনিস আমরা খুব খেয়াল করব। যেহেতু আনইকুয়াল ক্লাস, আমরা আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রে দুইটা সূত্র জানি। একটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইড বাই এন, আরেকটা হচ্ছে যদি আমরা ডিভিশন করি তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন, সি আনা যাবে না। তাহলে আমরা দুটো মেথডে করতে পারি। তাহলে সামেশন এফ এক্স দিয়ে আমরা করতে পারি। সিম্পলি খেয়াল করেন, কম্পিউট অ্যারিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান অফ ডিস্ট্রিবিউশন। এরপরে বলা হচ্ছে ফাইন্ড দ্য রেঞ্জ ওয়েজেস অফ সেন্ট্রাল 60 এমপ্লয়িজ, অর্থাৎ 60% সেন্ট্রাল লিমিট। এর আগের ক্লাস আমি 60%, 50% সেন্ট্রাল লিমিট কীভাবে বের হবে সেটা দেখিয়েছিলাম। এরপর 3 নম্বর রেকর্ডে বলা হচ্ছে ইট ইজ ডিসাইডেড, এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালেক্ট টু ট্যাক্স ফ্রম দোজ হ্যাভিং ইনকাম 570 অর অ্যাবভ, অর্থাৎ এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের ইনকাম 570 টাকা অথবা তার উপরে তারা ট্যাক্স দেবে। হোয়াট পার্সেন্টেজ অফ এমপ্লয়ি আর ট্যাক্সেবল। তাহলে আমার টোটাল যে নাম্বার অফ এমপ্লয়ি আছে তাদের মধ্যে কত পার্সেন্ট লোক আসলে ট্যাক্সের মধ্যে আওতায় পড়ে সেটা আমাকে ফাইন্ডিংস করতে বলা হচ্ছে। এই ম্যাথটা একটু আমরা খুব সিরিয়াসলি বাসায় করব। এবার দেখেন ম্যাথের সলিউশনটা কীরকম হয়। এই ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমাকে ক্লাস দেওয়া আছে 300 থেকে 350, 350 থেকে 450, তাহলে আমরা মিড ভ্যালু বের করব এক্স। মিড ভ্যালু বের করা হয় সবসময় দুইটা ক্লাসের দুইটা লিমিট, লোয়ার লিমিট এবং হায়ার লিমিট দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ।
এরপর আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 25, 35, 57, 23। এবার আমি এফ আর এক্স গুণ করলে পাবো এফ এক্স যোগ করলে সামেশন এফ এক্স, আর এই ফ্রিকোয়েন্সিকে ক্রমান্বয়ে যোগ করলে আমি সিএফ পাবো। তাহলে সামেশন এফ এক্স আর এমপ্লয়ি হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে 200। এবার আমরা মিন অ্যারিথমেটিক মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইড বাই এন, তাহলে মিন হচ্ছে 482.87। এরপর আমরা মিডিয়ান বের করার জন্য লোকেশন বের করবো, লোকেশন অফ মিডিয়ান n/2 th আইটেম। তাহলে 100তম আইটেমটা পাওয়া যাবে হচ্ছে 117তে। তাহলে এখানে বলা হবে 117 ক্লাস হচ্ছে 450 থেকে 500 এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 57। তাহলে মিডিয়ানের সূত্র MED মিডিয়ান সমান n/2 th আইটেম মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু সি। মিডিয়ানের অ্যাজ ইউজুয়াল সূত্র, তাহলে আমরা যে লিমিট যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের লোয়ার লিমিট n/2 th আইটেম হচ্ছে 60 আর CF হচ্ছে 117, আগেরটা হচ্ছে 60 আর FM হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা পেয়েছি 57 আর C হচ্ছে যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ডিফারেন্স 450 থেকে 500 ডিফারেন্স হচ্ছে 50। তাহলে আমরা মিন পেয়ে গেলাম। এবার আমাদের সেকেন্ড রিকোয়ার্ড ছিল 60% সেন্ট্রাল লিমিট। আমি আগে বলেছি সেন্ট্রাল লিমিট যদি 60% বের করতে বলা হয় তাহলে 100 থেকে 60 বাদ দিলে থাকে হচ্ছে 40কে অর্ধেক করলে 20, তার মানে এদিক থেকে 0.20 ফি 20 বের করতে হবে আর ওদিক থেকে 100 থেকে 20 বাদ দিলে ফি 80 বের করতে হবে। তাহলে ফি 20 বের হওয়ার সূত্র এবং ফি 80 বের করার সূত্র আমরা আগে থেকেই জানি। ফি 20 বের করতে হলে ফার্স্টে লোকেশন বের করতে হবে 20 n ডিভাইড বাই 100 th আইটেম। তাহলে 20 এটা ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 40তম আইটেম। তাহলে 40তম আইটেমে আমরা CF এর কোথায় পেতে পারি, 40তম আইটেমে CF এর আমরা পেতে পারি 60-র মধ্যে। 60-এর এই ক্লাসটা হচ্ছে 350 থেকে 450। এবার আমরা এবার খেয়াল করেন P20 তাহলে বের করা হচ্ছে L1 প্লাস 20 n ডিভাইড বাই 100 মাইনাস PCF ডিভাইড বাই FP লিখতে পারেন। তাহলে আমরা যে ক্লাসটা পেয়েছি 350 থেকে 450, এটা লোয়ার লিমিট হচ্ছে 350 আর এটা 20 n ডিভাইড বাই 100 th আইটেম মানে 40 আইটেম। PCF মানে হচ্ছে যেটা 60 পেয়েছে তার আগেরটা হচ্ছে 25 আর FM ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 35 আর ক্লাস ডিফারেন্স হচ্ছে 100। তাহলে ফি 20 বের হয়েছে। এবার ফি 80 বের করবো। তাহলে লোকেশন অফ ফি 80 বের করতে হবে, এরপরে ফি 80 বের করতে হবে। এরপরে বলা যাবে যে কি রেঞ্জ ওয়েজেস 60% এমপ্লয়ি ফি 80 আর ফি 20 এত থেকে এত। এটা বিগ করে দেখাইতে পারবো না, এটা থেকে এত এটা ডিস্টেন্স লিখলেই হবে। এবার 3 নম্বর রিকোয়ার্ড ছিল ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়ি দোজ হ্যাভিং ইনকাম 570 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ যারা 570 এবং তার উপরে ইনকাম করে তারা ট্যাক্স দেবে। তাহলে কত পার্সেন্ট লোক টোটাল ট্যাক্সেবল আছে সেটা খেয়াল করা। তাহলে স্টেপ 1 দিয়ে আমরা খেয়াল করতে পারি নাম্বার অফ এমপ্লয়ি দোজ ইনকাম 570 অ্যান্ড অ্যাবভ। তাহলে 570 এই ক্লাসটা পরে হচ্ছে 500 থেকে 600 এর মধ্যে। তাহলে 500 থেকে 600 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 100 আর আমার 570 থেকে যে আমি ক্যালকুলেট করে যাই 600 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 30। নাম্বার অফ এমপ্লয়িটা বের করতে হবে 500 থেকে 600 টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হচ্ছে 100 ডিফারেন্সে। 100 ডিফারেন্সে যদি 60 জন হয় তাহলে 30 ডিফারেন্সে কয়জন হবে, 18 জন। আর এরপরে লাস্ট ক্লাস হচ্ছে 600 থেকে 650, এরপর আর কোনো ক্লাস নাই, ওখানে নাম্বার অফ এমপ্লয়ি আছে 23 জন। 18 আর 23 টোটাল 41 জন ট্যাক্স দেবে। এবার পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়ি টোটাল 41 জন এমপ্লয়ি ট্যাক্স দিবে 200 জনের মধ্যে। তাহলে 100 থেকে গুণ শতকরা 20% 20.50% লোক ট্যাক্স দেবে। এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন। তাহলে ফাইনালি বলা গেল কি সেন্ট্রাল টেন্ডেন্সির বিশাল আমরা অনেকগুলো ক্লাস 4টা 5টা ক্লাসে অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই সিকোয়েন্স মেনটেন করে এই ম্যাথগুলো করলে সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালোভাবে পারা যাবে। যদি আপনি সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালো করে পারেন এরপরে মেজর্স অফ ডিসপারশন, কোড রিলেশন, রিগ্রেশন এগুলো খুব ছোটো ছোটো চ্যাপ্টার, বেশিক্ষণ লাগবে না, কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সিটা আপনাকে মনোযোগ দিয়ে ভালো করে করতে হবে। ঈদের আগ পর্যন্ত যদি আপনি সেন্ট্রাল টেন্ডেন্সি ভালো করে রাখেন বাকি চ্যাপ্টারগুলো একটা দুইটা ক্লাসে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আশা করি স্ট্যাটিস্টিক্সে খুব ভালো প্রিপারেশন নেওয়া যাবে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্সে কিন্তু আপনার ইন ইংলিশ যেহেতু আপনাকে রিটেনও আসবে, অর্থাৎ প্রশ্ন লিখতে হবে। ম্যাথের চেয়েও প্রশ্ন লেখার প্রশ্ন আসবে, এ পার্টে বি পার্টে সি পার্টেও প্রশ্ন আসবে। বিগত 3 বছরের বোর্ড কোয়েশ্চেন ভালো করে প্রিপারেশন নিয়ে নিলে স্ট্যাটিস্টিক্স আসলে প্লাস তোলাটা কোনো বিষয় না, খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে। আশা করি আপনারা বাসায় স্টাডি করবেন, ঈদের আনন্দে গা ভাসিয়ে দেবেন না। এই অনেকবার আসবে, কিন্তু আপনার থার্ড ইয়ার যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় ফোর্থ ইয়ার এটা ইফেক্ট পড়ে যাবে। কোনো বিষয় না বুঝলে আমাকে কমেন্টে সবাই লিখে দিলে আমি ওই বিষয়ে একটা ভিডিও লেকচার রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।